আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। লাদাখ থেকে চীনা সেনা সরছে ভারতের কূটনৈতিক সফলতায়। সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান। যুক্তরাষ্ট্রে স্কুল খুলে দিতে ট্রাম্পের হুমকি। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন তৈরির পদক্ষেপ জোরদার। ক্ষমতাচ্যুত হতে পারেন নেপালের প্রধানমন্ত্রী। এবার চীনের 4 আঙ্গুল নিয়ে দুশ্চিন্তায় ভারত। মহামারী শুরু থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরানে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক অচলাবস্থার অবসান হয়েছে। মুখোমুখি অবস্থান বদলে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক কিলোমিটার দূরে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। এই ঘটনাকে ভারতের কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গত রোববার লাদাখ সীমান্ত বিতর্কিত ও দুই দেশের মুখোমুখি অবস্থান প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টেলিফোনে 2 ঘণ্টাব্যাপী দীর্ঘ এক বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও লাদাখ সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি অজিত দোভাল। সে সময় তারা সীমান্ত উত্তেজনা নিরসন, শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার ব্যাপারে সহমত পোষণ করেন। টেলিফোনে ওই বৈঠকের পরপরই দ্রুততম সময়ে উভয় দেশ লাদাখ সীমান্তের এলএসি থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে বলে আশার সঞ্চার হয়। অজিত দোভাল ওয়াং ইর ওই বৈঠক প্রসঙ্গে গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববারের ফোন আলাপে অজিত দোভাল ও ওয়াং ই লাদাখ সীমান্ত বিতর্ক প্রসঙ্গে অনেক খোলামেলা ও গভীর আলাপ আলোচনা করেন। এ সময় দুই দেশই এলএসি থেকে ধারাবাহিকভাবে নিজেদের সেনা প্রত্যাহারের ব্যাপারে সহমত প্রকাশ করে। ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক ওই তৎপরতায় অজিত দোভাল সফলতার সঙ্গে চীনকেই প্রথমে লাদাখ থেকে সেনা সরানোর কাজটি শুরু করার ব্যাপারে সম্মত করান। এর পরিপ্রেক্ষিতে ভারতও সেনা সরাবে বলে জানান তিনি। ভারত সরকার জানায়, এরই মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকা থেকে নিজেদের সীমানায় 2 কিলোমিটার ভিতরে সরে গেছে চীনের সেনারা। আগামী কয়েকদিনের মধ্যে PP-14, PP-15 ও অন্যান্য অংশ থেকেও ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহার শুরু করবে চীন। এর পরিপ্রেক্ষিতে ভারতও গালওয়ান উপত্যকার এলএসি থেকে নিজেদের সীমান্তের 2 কিলোমিটার ভেতরে সেনা সরিয়ে নিয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে বিতর্কের জেরে মুখোমুখি অবস্থান নেন চীন ও ভারতের সেনারা। এরই এক পর্যায়ে সংঘর্ষে চীনের সেনাদের হাতে 20 ভারতীয় জওয়ান নিহত হন। এদিকে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা ভারত। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। এরপর গত শুক্রবার সেনাদের প্রতি সহমর্মিতা জানাতে ও তাদের মনোবল চাঙ্গা রাখতে লাদাখের সেনা ছাউনি সফর করেন মোদী। সে সময় তিনি চীনকে ইঙ্গিত করে হুঁশিয়ারি জানিয়ে বলেন, আগ্রাসনের যুগ শেষ, এখন ভারত জল, স্থল, অন্তরিক্ষে নিজেদের শক্তি বাড়িয়েছে। যে কোনো আঘাত এলে ভারত তার জবাব দিতে পারে। সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া। দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব গতকাল এই চুক্তি সই করেন। দামেস্কো থেকে IRIB'র সংবাদদাতা জানিয়েছেন, ইরান ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং দুই দেশের বিরুদ্ধে নানামুখী ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার উদ্দেশ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে জেনারেল বাকিরি বলেন, তার দেশ এখন থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দামেস্ককে সহযোগিতা করবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে নিজের অভিজ্ঞতা দিয়ে সিরিয়াকে সহযোগিতা করবে ইরান। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সামরিক প্রতিনিধি দল এক যৌথ বিবৃতিতে বলেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় সিরিয়ার তৎপরতা সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করা এই চুক্তি স্বাক্ষরের অন্যতম লক্ষ্য। ইরান ও সিরিয়ার মধ্যে বহু বছরের সামরিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ফলশ্রুতিতে এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্র তৈরি হয়েছে। বিবৃতিতে সিরিয়া থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। করোনা ভাইরাস মহামারীতে সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া স্কুলগুলো খুলে দেওয়ার জন্য হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, করোনা ভাইরাসের কারণে সেপ্টেম্বর মাসে খুলতে অস্বীকৃতি জানাবে যেসব স্কুল, সেগুলোকে অর্থ দেওয়া হবে না। বুধবার এক টুইটার বার্তায় ট্রাম্প এই হুমকি দেন।
টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, স্কুলগুলো চালু করা পরিবার ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়। অপর একটি টুইটে ট্রাম্প রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনা ভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, এগুলো অবাস্তব। এই টুইটের কয়েক ঘন্টা পরই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, সিডিসি নতুন একটি গাইডলাইন প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন। জাতীয় শিক্ষা সমিতির প্রেসিডেন্ট লিলি এক্সেলেশন গার্সিয়া সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প গত 48 ঘন্টায় যা কিছু বলেছেন সেগুলোর কোনোটাই নিরাপদ ও দায়িত্বশীল বক্তব্য নয়। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে প্রেসিডেন্ট এককভাবে স্কুলগুলোকে দেয়া কেন্দ্রীয় অর্থ সহযোগিতা বাতিল করতে পারে না। বেশিরভাগ অর্থ আসে রাজ্য সরকারের কাছ থেকে, কেন্দ্রীয়ভাবে দেয়া হয় বাড়তি কিছু তহবিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ নতুন ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়তে থাকার প্রেক্ষাপটে মনোক্লোনাল অ্যান্টিবডি পরীক্ষা ও ভ্যাকসিন তৈরির পদক্ষেপ জোরদারের লক্ষ্যে বুধবার তারা এই নেটওয়ার্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয়। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে বুধবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে 30,35,000-এরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে 1,32,000-এরও বেশি লোক। এনআইএসআইডির পরিচালক অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনা মোকাবেলার নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদক্ষেপ কেবল জীবন রক্ষায় আমাদের সামর্থ্য বাড়াবে না, বরং বৈশ্বিক মহামারী অবসানে সহায়ক হবে। এনআইএসআইডি আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বের 100-এরও বেশি জায়গায় এই নেটওয়ার্ক তার কার্যক্রম চালাবে। ফাউসি বলেন, মার্কিন সরকার এই গ্রীষ্মে দেশজুড়ে পরীক্ষাধীন 3টি করোনা ভ্যাকসিনে অর্থায়ন ও গুরুত্বপূর্ণ গবেষণা চালাবে। তিনি আরও বলেন, আগে যেভাবে ভ্যাকসিন পরীক্ষার সময়সীমার কথা বলা হয়েছিল তা সেভাবেই চলছে। এর ফলে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে হাজার হাজার লোককে অন্তর্ভুক্ত করতে হয়। এই তৃতীয় পর্যায়ের পরীক্ষার ধাপ মডার্না শুরু করেছে এই জুলাই, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা শুরু করেছে অগস্টে এবং জনসন শুরু করেছে সেপ্টেম্বরে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্ষমতাচ্যুত হতে পারেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। দেশটির প্রধানমন্ত্রীর ভারত সম্পর্কে তির্যক বক্তব্য ও দেশটির উপর চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ওলি প্রতিদ্বন্দ্বী দল নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কমল দহলের সাথে গতকাল বুধবার বৈঠক করেন। ওই বৈঠকে কমল দহল জানান, এখন তার শাসনের পালা। তিনি বলেন, আসন্ন দিনগুলোতে দলীয় ধারাবাহিক বৈঠকের আগেই ওলিকে তার পদ থেকে সরানো হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি ভারতের 3টি অঞ্চল নেপালের নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী ওলি। এটি সংসদে পাশও হয়েছে। গত সপ্তাহে ওলি এক বক্তব্যে বলেছিলেন, তার নিজের দলের সদস্যদের সাহায্য নিয়ে ভারত তাকে পদ থেকে অপসারণের চেষ্টা করছে। তার এই বক্তব্যের পরেই নয়াদিল্লির সাথে কাঠমান্ডুর সম্পর্কের আরও অবনতি হয়, তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। নেপালের সাথে সাম্প্রতিক সময়ে চীনের সখ্যতা বেড়েছে। নেপালে বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে চীনের বিনিয়োগ ছাড়াও চীনা কূটনীতিকরা নেপালি রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক তৈরিতে মনোনিবেশ করেছে। এই সপ্তাহে নেপাল চীনের রাষ্ট্রদূত নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন, চীন নেপালকে তার বিশাল ট্রানজিশনাল অবকাঠামো বেল্ট অ্যান্ড রোড তৈরির উদ্যোগে চাবিকাঠি হিসেবে বিবেচনা করে। নেপালের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে উভয় দেশই চায় দেশটির রাজনীতিতে প্রভাব খাটাতে। নেপালের জনপ্রিয় নাগরিক পত্রিকার সম্পাদক গুরারনাস লুইটেল বলেছেন, বর্তমান সরকার চীনের প্রতি আগ্রহ বেশি দেখানোতে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। চীন ও ভারতের সীমান্ত সংঘাত ঘিরে সৃষ্ট হওয়া উত্তেজনা টানা 3 সপ্তাহ পর কিছুটা কমেছে, তবে চীন নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না। গালওয়ানে চীনের সেনারা কিছুটা পিছু হতেও জট রয়ে গেছে প্যাংগং লেকের কাছে থাকা ফিঙ্গার পয়েন্টগুলো নিয়ে। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্যাংগং লেক এলাকায় ফিঙ্গার পয়েন্ট থেকে চীনা সেনা সরানোর প্রশ্নে আগামী দিনে বেইজিংয়ের সঙ্গে প্রবল দর কষাকষি করতে পারে ভারতীয় সেনা ও কূটনীতিকদের। গত রোববার রাত থেকে গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট 14 থেকে ভারতের সেনারাও তাঁবু সরাতে শুরু করে। মঙ্গলবার সেই প্রক্রিয়া শুরু হয়। একই সঙ্গে হট স্প্রিং ও গোগরা থেকেও পিছু নেমেছে চীন। বৃহস্পতিবার ভারতীয় সেনা সূত্রে বলা হয়েছে, হট স্প্রিং এলাকায় পেট্রোলিং পয়েন্ট 15-র কাছে দুই পক্ষই সেনা সরানোর কাজ শেষ করেছে, যার অর্থ দুই দেশই প্রায় 2 কিলোমিটারের বেশি পিছিয়ে মাঝ 3 কিলোমিটারের মতো বাফার জোন সৃষ্টি করেছে। ওই বাফার জোনে কিভাবে টহলদারি হবে তা ঠিক হবে আগামী সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে, যা খুব দ্রুত হতে চলেছে বলেই জানা গেছে।
ভারত চীন উভয় দেশই ফিঙ্গার 4 থেকে 8 পর্যন্ত এলাকাকে নিজেদের বলে দাবি করে এসেছে। সেই কারণে ওই বিতর্কিত এলাকাটিতে দুই দেশের সেনাই এতদিন টহল দিয়ে এসেছে, কিন্তু 4 মের পরে ফিঙ্গার 8 থেকে একেবারে 4 পর্যন্ত নিজেদের সীমানা বলে দাবি করে ঘাঁটি বানায় চীন। এই মুহূর্তে প্যাংগং লেককে ঘিরে পাহাড়ে বেরিয়ে থাকা ওই খাঁজ বা ফিঙ্গার গুলির মাথায় নিজেদের ঘাঁটি ঘিরে বসে রয়েছে তারা। রণকৌশলগতভাবে উঁচুতে থাকায় সুবিধা ছাড়তে নারাজ নয় চীন, বিশেষ করে স্থায়ী বাংকার, পিল বক্স, নজরদারি টাওয়ার বানানোর পরে তারা কতটা এলাকা ছাড়বে তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে সেনায়। যদিও ভারত সরকারের দাবি গালওয়ানের পরে এবার ফিঙ্গার এলাকাগুলি থেকে সেনা সরানোর জন্য চাপ বাড়াবে ভারত, কিন্তু দর কষাকষির প্রশ্নে স্নায়ুর যুদ্ধ ফিঙ্গার এলাকাগুলোকে নিয়ে হবে বলে মনে করছেন কূটনীতিকরা। ইরানে ফেব্রুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনা ভাইরাসে একদিনে 221 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,305 জনে, আর এ পর্যন্ত মোট আক্রান্ত 2,50,000-এরও বেশি। বিবিসি জানিয়েছে সংক্রমণ বেশি হওয়ায় ইরানের 31টি প্রদেশের 9টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরান সহ আরও 10টি প্রদেশ ইয়েলো জোনে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান আলী রেজা জালি বলেছেন, তেহরানের পরিস্থিতি খুব নাজুক। গত 10 দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।